প্রথমে প্রথমে আসেন, বাজার বলতে আমরা কি বুঝি? বাজার বলতে আমরা কি বুঝি? কোন নির্দিষ্ট স্থানকে বুঝি? কথা বলেন আমার সাথে। না স্যার। না। আচ্ছা, আমরা যদি বাজার বলতে যদি কোনো নির্দিষ্ট স্থানকে যদি বুঝে থাকি, তাহলে আমার একটা প্রশ্ন আছে। যদি একটা নির্দিষ্ট স্থান যদি বাজার হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক বাজার কোথায় অবস্থিত? আপনি যে বিমান অফিসে গেলেন টিকিট কাটার জন্য, আপনি বললেন আমাকে একটা টিকিট দেন, আমি আন্তর্জাতিক বাজারে যাব, আপনাকে কোনো টিকিট দিতে পারবে ওরা? না না স্যার, স্যার। বাজার একটু ধারণা স্যার। কোনো টিকিট দিতে পারবে না। যেখানে চাহিদা যোগানের। হ্যাঁ, আমি বলছি কারণ বাজার বলতে যদি কোনো নির্দিষ্ট স্থান হতো, তাহলে আন্তর্জাতিক বাজারও একটা নির্দিষ্ট স্থান হতো, এবং সেখানকার তুমি যাওয়ার একটা টিকিট পেতে। তাহলে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থান নয়। বাজার বলতে কি বুঝি আমরা? একটা দ্রব্য যার কি থাকতে হবে? চাহিদা থাকতে হবে, যোগান থাকতে হবে। চাহিদা থাকা মানে কি? ক্রেতা থাকা। আর যোগান থাকা মানে কি? বিক্রেতা থাকা। আপনারা দয়া করে একটা কথা মনে রাখবেন, যে কথাটা হচ্ছে অর্থনীতিতে বিক্রেতা বলতে আমরা যে আমাদের বাসার পাশে যে দোকানদার দেখি যারা পণ্য বিক্রয় করে তাদেরকে বোঝায় না। বিক্রেতা বলতে আমরা প্রডিউসার, উৎপাদনকারীকে বুঝে থাকি। তাহলে একটা দ্রব্য হতে হবে যার চাহিদা যোগান আছে, চাহিদা মানে ক্রেতা আছে, বিক্রেতা আছে। এদের ভিতরে কি হবে জানো? বার্গেনিং, দর কষাকষি। ইংরেজিতে কি বলে? বার্গেনিং। এই বার্গেনিং এর মাধ্যমে কি হবে জানো? একটা নির্দিষ্ট, স্যার দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে পৌঁছাবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট দাম নির্ধারিত হবে। বার্গেনিং এর মাধ্যমে একটা নির্দিষ্ট দাম নির্ধারিত হবে। এই পুরাটাকে বলা হয় কি? মার্কেট, বাজার। পুরাটাকে বলা হয় কি? বাজার। এখন এই দ্রব্যটা যদি কি হয়, চাল হয়, এই দ্রব্যটা যদি কি হয়, চাল হয়, তাহলে এটা হবে কার বাজার? চালের বাজার। কি হবে? চালের বাজার। দ্রব্যটা যদি চাল হয় তাহলে এটা হবে চালের কি? বাজার। স্যার আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি জি স্যার। স্যার। আচ্ছা, আগের লেখার দেখার কোয়ালিটি এখনকার কোয়ালিটির ভিতরে কোনো পার্থক্য আছে কিনা? স্যার আরো ক্লিয়ার মনে হচ্ছে স্যার। দেখি, কারণ আজকে তো 34,000 টাকা খরচ করলাম স্যাংসামের জন্য। স্যার বুঝতে পারছেন? 34,000 টাকা? হ্যাঁ, আপনাদের জন্য, আপনাদের জন্য। স্যার আমি ভাবছি আমার আজকে নেট মনে হয় পরিষ্কার, এই কারণে পরিষ্কার দেখতাছি। জি স্যার। এখন যদি দেখা যায় যে এইটার আগেরটার যদি কোয়ালিটি সেম হয়, তাহলে তো আমার আগের 12,000 টাকাই তো ভালো ছিল। না স্যার, এটা আরো আমার এটা ক্লিয়ার একটু স্যার। পরিষ্কার স্যার। আমি ভাবছিলাম আজকে মনে হয় নেট আমার এটা অনেক ভালো। জানি না,
আমি স্রেফ যে আপনাদের জন্য কোয়ালিটির জন্য আমি 34,000 টাকা খরচ করে আজকে স্যামসাং একটা কি করছি নিছি। এটা স্রেফ জুম ক্লাসের জন্য, এটার কোনো ইউজ কি হবে না, বুঝছেন? আর আমার ওই যে 12,000 টাকার ভিভো যেটা আছে ওইটা নিয়ে কলেজে কি করব, যাবো, আমার ওইটা দিয়ে চলবে। আর স্যার এটার নাম ইউটিউবে কি? হ্যাঁ 34,000 টাকা কিনছেন, এটা নাম কি? না, স্যামসাং এ কত পরে বলবো, ঠিক আছে? স্যামসাং তো ইয়া করে, আটকে যায়, হ্যাং হ্যাঁ? করে, স্যামসাং হ্যাং করে। আচ্ছা ঠিক আছে, এখন ওইটা তো আমি ইউজ করবো না, শুধু জুমের জন্য রেখে দেবো। হ্যাঁ আচ্ছা, এখন আসেন দেখি আপনারা কি ভালো পাচ্ছেন কিনা কোয়ালিটিটা। জি স্যার। আচ্ছা, আমি রেকর্ড দেখলে বুঝতে পারবো। হ্যাঁ ওকে, এইটাকে কি বলা হয় স্যার? এটাকে বলা হয় বাজার বলা হয়। যেহেতু আপনারা কি জানেন আমি এমসি কলেজে বদলি হয়ে এসেছি। স্যার জি, স্যার। শুনছিলাম ওই যে একটা মেয়ে বলছিল, ফাহিমা বলছিল স্যার, হ্যাঁ, অনেক দুঃখ প্রকাশ আমার করতেছিল। হঠাৎ করে অর্ডার হয়ে গেছে, বুঝছেন, আনএক্সপেক্টেড। যার ফলে আমি ওই সোমবারে আমি কি করছি, ওখান থেকে রিলিজ নিয়ে নিয়েছি, বিকালে অফিসে কাজ করছি, কলেজে বসে অর্ডার এসেছে, সাথে সাথে রিলিজ নিয়ে কালকে আমি এমসি কলেজে জয়েন করছি। এমসি কলেজ আমার বাসার দূরত্ব হচ্ছে 5 মিনিটের হাঁটা পথ। স্যার তাহলে তো আপনার জন্য ভালো হলো স্যার। এবং এমসি কলেজে জয়েন করার জন্য আপনাদের পক্ষ থেকে এটা আমার উপহার, যাতে জুম ক্লাসটা যাতে কি পান, আপনারা একটু ভালো পান, বুঝতে পারছেন? জি, এখন স্যার একটু তাহলে বাজারটাই পুরো প্রক্রিয়াটা কি হচ্ছে? বাজার, দ্রব্যটা যদি চাল হয় চালের বাজার, দ্রব্যটা যদি ডাল হয় ডালের বাজার, দ্রব্যটা যদি মাছ হয় মাছের বাজার। স্যার বাজার বুঝতে পেরেছেন? জি স্যার। এখন বাজারের সংজ্ঞা আপনি দিতে পারেন। বাজার বলতে কি বুঝি? একটি দ্রব্য যার চাহিদা এবং যোগান রয়েছে, অর্থাৎ ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি আছে, এবং ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দাম নির্ধারিত হয়, তাকে বাজার বলে। এক্ষেত্রে দ্রব্যের নাম অনুযায়ী বাজারের নাম নির্ধারিত হয়। দ্রব্য যদি চাল হয় চালের বাজার, ডাল হলে ডালের বাজার, মাছ হলে মাছের বাজার। স্যার ক্লিয়ার? এটাতে আমি দেখতেছি যে হঠাৎ আলো আসে না, আলো কমে না, সেম থাকতেছে। স্যার বুঝতে পারছেন আপনারা? আবার বলি, বাজার বলতে একটি নির্দিষ্ট দ্রব্যকে বোঝায় যার চাহিদা ও যোগান রয়েছে, অর্থাৎ ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি রয়েছে, এবং ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দাম নির্ধারিত হয়। দ্রব্যের নাম অনুযায়ী বাজারের নাম নির্ধারিত হয়। দ্রব্যটি চাল হয় চালের বাজার, ডাল হলে ডালের বাজার, কাপড় হলে কাপড়ের বাজার। একটা স্ক্রিনশট স্যার নিয়ে নেন আপনারা। মুকসেদুল মনে হয় 2-1টা ক্লাস কোথায় যেন দেখি নাই, তোমাকে মিস করছো। স্যার 2টা মিস করছিলাম, পরে স্যার 2 দিন আমি অনেক কভার দিছি স্যার, ইউটিউবে ডিউ দেখছি স্যার, আপনার ডিউ দেখছি স্যার। আচ্ছা দেখেছেন, এটা স্ক্রিনশট নিয়েছেন? মিউট করেন। নিয়েছি স্যার। আচ্ছা, এখন আসেন মুছে ফেলি, বাজার সম্পর্কে ধারণা পেল। এখন আসেন, বিভিন্ন ধরনের বাজার আছে, বিভিন্ন ধরনের কি আছে, বাজার আছে। এগুলো আমি আলোচনা করব না, এগুলো একেবারে সহজ, বই দেখলে পারবে। এক লাইনে বলবো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার।
পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ইংরেজিতে বলে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ইংরেজিতে বলে ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। দয়া করে ইংরেজি নামটা জেনে রাখবেন। কারণ আপনাকে প্রশ্ন করে ফেলতে পারে যে ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বলতে কি বুঝছো, তখন আপনি কিছু বুঝলেন না, আনসারও দিতে পারবেন না। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আবার কয়টি অংশে বিভক্ত? তিনটি অংশে বিভক্ত। একটা হচ্ছে একচেটিয়া বাজার, ইংরেজিতে বলে মনোপলি মার্কেট। দুই নাম্বার হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট। আরেকটা হচ্ছে অলিগোপলি বাজার। ঠিক আছে, আমরা আজকে আলোচনা করব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আপনাদের খ বিভাগে একটি প্রশ্ন করতে পারে, প্ল্যান্ট ফার্ম এবং শিল্প বলতে কি বুঝছো? প্ল্যান্ট ফার্ম ও শিল্প বলতে কি বুঝছো, একটা প্রশ্ন করতে পারে। স্যার এটা কতে আসছিল 2019-এ? স্যার কবে এসেছিল? 2019-এ কতে আসছিল এটা ফার্স্ট ইয়ার? কতে মানে সংক্ষেপে আর কি। কতে না, তো খতে আসলে একটু ব্যাখ্যা দিতে হবে, জি স্যার। বুঝতে পারছেন? কতে আসলে এক লাইনে, আর কতে এই প্রশ্নটা যিনি করেছেন তিনি ঠিক করেন নাই। কতে কি আসবে জানো? প্ল্যান বলতে কি বুঝো, অর্থাৎ শিল্প বলতে কি বুঝো, যে কোনো একটা। স্যার বুঝতে পারছেন না, বুঝেন নাই? বুঝছি স্যার। হ্যাঁ ওর আনসারটা হচ্ছে এক লাইনে। যিনি এই প্রশ্নটা করেছেন কতে সেট জি স্যার। করেছেন, এটা দিতে গিয়ে স্যার আমার 3 লাইন গেছে স্যার কতে। বুঝছেন? উনি ঠিক করেন নাই। ওকে, স্যার এই যে ছোট গুলো দেখছেন না, এগুলোকে বলা হয় প্ল্যান্ট। কি বলা হয় স্যার? প্ল্যান্ট। এই ছোটগুলোর নাম হচ্ছে কি জানেন? PLANT, প্ল্যান্ট। আর এই পুরা বক্সটা দেখেছেন না, পুরা বক্সটা, এটা হচ্ছে ফার্ম। এটা হচ্ছে কি স্যার? ফার্ম। একটু মিট করেন স্যার, বলে দিচ্ছি। এই ফার্মে কয়টা প্ল্যান্ট আছে স্যার? 4টা। এই প্ল্যান্টে কয়টা আছে স্যার? 5টা। হ্যাঁ, 5টা স্যার। কয়টা? 5টা। 5টা। এই প্ল্যান্টে 3টা। 3টা। দেখতে পাচ্ছেন তো? জি স্যার। আচ্ছা,
এখন আসেন, আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, একটা উদাহরণ দিই যে কোকা কোলা একটা কোম্পানি না? হ্যাঁ স্যার। কোকা কোলা এই কোম্পানিতে, এটা কোকা কোলা কোম্পানির ফার্ম, বুঝতে পারছেন না বুঝেন নাই? এই ফার্মে একটা দুইটা তিনটা চারটা ইউনিট আছে। এই ইউনিট, এই যে ইউনিটটা আছে না, এই যে এই ইউনিট, এই ইউনিটে পানি লাগে, মেডিসিন লাগে, কেমিস্ট লাগে, মূলধন আছে, শ্রমিক আছে, র মেটেরিয়ালস আছে, এগুলো মিক্সিং করে কোকা কোলা উৎপাদিত হয়, বোতলজাত হয়, লেবেলিং লাগে। আর পুরো একটা কোকের বোতল তৈরি হয় কোথায়? এই ইউনিটে। না বুঝেন নাই? স্যার বুঝাতে পারছি? অর্থাৎ এই ইউনিটটা পুরো একটা 1 লিটারের কোকের বোতল কি করে তৈরি করে, মানে কোক পানীয়টা তৈরি করে, বোতলজাত করে, লেভেলিং করে, এভরিথিং ক্লিয়ার। মনে করেন এই ইউনিট প্রতিদিন 5000 বোতল 1 লিটারের কোকা কোলা উৎপাদন করে। এই ইউনিটও কত? 5000। এই ইউনিটও 5000, এই ইউনিটে 5000, 4 ইউনিটে কত? 20,000 বোতল কোক উৎপাদিত হয় একদিনে। এই প্রত্যেকটা ইউনিট নিয়ে কে গঠিত? ফার্ম। কে গঠিত? ফার্ম। ফার্ম। তাহলে প্ল্যান কি? প্ল্যান হচ্ছে ফার্মের একটি ক্ষুদ্র ইউনিট। প্ল্যান কি? প্ল্যান হচ্ছে ফার্মের একটি ক্ষুদ্র ইউনিট, অথবা প্ল্যানগুলো এক বা একাধিক প্ল্যানগুলো যোগ করলে ফার্ম পাওয়া যায়। এক বা একাধিক প্ল্যানগুলো যোগ করলে ফার্ম পাওয়া যায়। একটা প্ল্যান মানে কি? একটা প্ল্যান বলতে বুঝাই এখানে মূলধন আছে, প্রয়োজনীয় সংখ্যক শ্রম আছে, এবং এখানে কাঁচামাল আছে, এবং সবগুলোর কম্বিনেশনে এখানে উৎপাদন হচ্ছে এবং ফিনিশিং হচ্ছে। বুঝতে পারছেন? মানে একটা ইউনিট, এই ইউনিটের সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং দেখা যায় যে একটা ইউনিট 2000-এর বেশি উৎপাদন করতে পারে না। তাহলে আরো বেশি উৎপাদন করতে হলে আরেকটা ইউনিট চালু করতে হবে, আরেকটা ইউনিট চালু করতে হবে। এইটা হচ্ছে, মানে এই ইউনিট হচ্ছে আরেকটা প্ল্যান, এটা আরেকটা প্ল্যান, এটা আরেকটা প্ল্যান। এখন এই কোকা কোলা ফার্মের যান্ত্রিক ত্রুটির কারণে এই প্ল্যানটা বন্ধ হয়ে গেল। তাহলে কয়টা প্ল্যান কার্যকর আছে? 3টা। ফার্মের প্রোডাকশন কত হবে? 15,000। কত হবে? 15,000 না, 2000 করে না, 3 দুগুণা 6000। যদি প্রত্যেকে যদি 2000 করে উৎপাদন করে, 1 2 3 6000, অর্থাৎ ক্যাপাসিটি হচ্ছে 1 2 3 4 8000। এটা যদি কোনো কারণে বন্ধ থাকে তাহলে 6000 উৎপাদন করতে পারবে। তাহলে প্ল্যান কি? প্ল্যান হচ্ছে ফার্মের একটা ক্ষুদ্র ইউনিট, যেখানে মূলধনের সাথে শ্রমের সমন্বয় করে কাঁচামালের মাধ্যমে পণ্যটা উৎপাদন করা হয় এবং বাজারজাতকরণের জন্য একেবারে সম্পূর্ণ তৈরি থাকে। যখন ফার্ম তার উৎপাদনের পরিমাণ বাড়াতে চায় তখন সে প্ল্যান্টের পরিমাণটা বাড়ায়। কি বাড়ায় স্যার? তার প্ল্যান্টের পরিমাণটা বাড়ায়। বুঝছেন? এই যে প্ল্যান্ট বাড়াইছে বাড়াইছে বাড়াইছে, ক্লিয়ার? এবং এই প্রত্যেকটা প্ল্যান্টের সমন্বয় এই ফার্মের ব্যবস্থাপনা কমিটি গঠিত। অর্থাৎ ব্যবস্থাপনা কমিটি প্রত্যেকটা প্ল্যান্টকে কি করে? তত্ত্বাবধান করে। তাহলে প্ল্যান বুঝতে পারছেন? আর কি যেন বলে,
ফার্ম বুঝতে পারছেন? ওই যে আমরা দেখি জি না স্যার আজকে শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 5টা ইউনিটের ভিতরে 2টা ইউনিট বন্ধ। এই যে 2টা ইউনিট বন্ধ, এটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি দুটো প্ল্যান্ট। বাকি 3টা ইউনিট কি আছে? চালু আছে। ওই 3টা ইউনিট থেকে বিদ্যুৎ আসে। বুঝতে পারছেন স্যার? তাহলে স্যার। প্ল্যান্ট হলো ফার্মের ক্ষুদ্র অংশ। এক একটা প্ল্যান্টে মূলধনের সাথে সম্পর্ক রেখে শ্রমের সমন্বয় করা হয়, কাঁচামালের মাধ্যমে এখানে উৎপাদন করা হয় এবং পণ্য বাজারজাতের জন্য প্রস্তুত করা হয়। ফার্মের আয়তন বৃদ্ধি পেলে প্ল্যান্টের সংখ্যা বাড়ে। ওকে স্যার? জি। আচ্ছা, এই ফার্ম বড় না এই ফার্ম বড়? দ্বিতীয় ফার্ম বড় স্যার। স্যার মাঝখানেরটা বড়। আর এটা সবচেয়ে কি ছোট? ছোট স্যার। আচ্ছা, এটা ফার্ম, এটা কি ফার্ম। ওকে স্যার? এখন আসেন স্যার, এখানে কয়টা ফার্ম আছে? 3টা ফার্ম আছে। কয়টা আছে? 3টা, 4টা, 5টা, 6টা, 5000ও তো ফার্ম থাকতে পারে। এখন আসো, একই পণ্য উৎপাদনকারী ফার্মে, স্যার শিল্প হ্যাঁ, এটাকে আবার ইয়ে বলে, স্যার ইন্ডাস্ট্রি। স্যার শিল্প বলে না স্যার? দেখি স্যার কি লেখি দেখা যাক স্যার। একই পণ্য উৎপাদনকারী ফার্মের সমষ্টিকে শিল্প বলে, মানে ইন্ডাস্ট্রি। ইংরেজিতে কি বলে? ইন্ডাস্ট্রি। স্যার একই পণ্য অথবা সমজাতীয় পণ্য, একই মানে কি সমজাতীয় পণ্য। আমরা বেশি বলে থাকি সমজাতীয় পণ্য শব্দটা ইউজ করি। হোমোজেনিয়াস প্রোডাক্ট, ইংরেজিতে বলে হোমোজেনিয়াস প্রোডাক্ট। সমজাতীয় পণ্য উৎপাদনকারী ফার্মের সমষ্টিকে শিল্প বলে। অর্থাৎ এখানে এই 3টা ফার্ম, আমি 3টা দিয়েছি, 4টা হতে পারে, 5টা হতে পারে। এই 3টা ফার্ম যদি একই পণ্য উৎপাদন করে, তাহলে এদের সমষ্টিকে কি বলে? শিল্প বলে। মনে করে এই ফার্মটা কাগজ উৎপাদন করে, এইটাও কাগজ উৎপাদন করে, এইটাও কাগজ উৎপাদন করে, তাহলে এটাকে আমরা বলবো কাগজ শিল্প। এটা তোমার বিদ্যুৎ উৎপাদন করে, এটাকে আমরা বলবো বিদ্যুৎ শিল্প। স্যার বুঝছেন কিনা আপনারা? স্যার বুঝছেন কিনা? জি স্যার বুঝছি স্যার। জি স্যার। কিন্তু সাবধান, একটা কথা আছে, যদি একই পণ্য না হয়, মানে সমজাতীয় পণ্য না হয়, তাহলে ফার্মের সমষ্টিকে শিল্প বলা যায় না, অর্থনীতির ভাষায়। অর্থাৎ আমরা যাদেরকে শিল্প বলছি, বাস্তবে একটা বিশুদ্ধ অর্থনীতির ভাষায় কিন্তু সেগুলো শিল্প নয়। শিল্প হলে সমজাতীয় পণ্য উৎপাদনকারী ফার্মের সমষ্টি হলো শিল্প। কিন্তু ফার্ম সমূহ যে পণ্যগুলো উৎপাদন করে, এগুলো যদি সমজাতীয় না হয়, কিন্তু পরস্পর বিকল্প ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে,
হিটারোজিনিয়াস প্রোডাক্ট মানে পৃথকীকৃত দ্রব্য, কিন্তু যাদের ভিতরে কি আছে, মিল আছে কিন্তু পার্থক্য আছে। এই ধরনের যদি পণ্য হয় তাহলে সেই ফার্মের সমষ্টিকে শিল্প না বলে আমরা তখন সেটাকে বলি গ্রুপ। কি বলি? গ্রুপ। তাহলে আপনারা আমাকে বাংলাদেশে একটা শিল্পের উদাহরণ দেন আর গ্রুপের উদাহরণ দেন। স্যার কোকা কোলা আর 7 আপ মিলে এই একটা শিল্প হবে না স্যার? কোকা কোলা এবং 7 আপের এটা গ্রুপ। গ্রুপ হবে। হ্যাঁ, কারণ কোকা কোলা যে পণ্যটা উৎপাদন করে, আরসি কোলা যে পণ্যটা উৎপাদন করে, মজো যে পণ্যটা উৎপাদন করে, পেপসি যে পণ্যটা উৎপাদন করে, এরা হচ্ছে হিটারোজিনিয়াস প্রোডাক্ট, পৃথকীকৃত দ্রব্য অথবা ক্লোজ সাবস্টিটিউট গুডস, ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য। মানে এগুলা একটা ভোগ করলে আরেকটা চাহিদা মেটে, কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? গুণগত মানে পার্থক্য থাকতে পারে, স্বাদের দিক হতে পার্থক্য থাকতে পারে, রঙের দিক হতে পার্থক্য থাকতে পারে, ডিজাইনের দিক হতে পার্থক্য থাকতে পারে। বিভিন্ন যেমন ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি স্যার, একজন কোক পছন্দ করে, আরেকজন পেপসি পছন্দ করে, কারণ এদের ভিতরে বিভিন্ন ধরনের পার্থক্য আছে। এই জন্য এটাকে আমরা পানীয় শিল্প না বলে এটা পানীয় গ্রুপ বলি আমরা। এটা চেম্বারলিনের ভাষায় অর্থনীতিবিদ। ঠিক আছে, এরপর যে আমরা যে পোশাক শিল্প বলি, হ্যাঁ পোশাক শিল্প। এখন মনে করো যে তৈরি পোশাক, ঠিক আছে, তৈরি পোশাক, এর ভিতরে মনে করো যারা শার্ট উৎপাদন করে, এটাকে আমরা শার্ট শিল্প বলতে পারি, কিন্তু একসাথে আমরা গ্রুপ বলবো, কারণ একটার সাথে আরেকটার ভিতরে কি আছে, একটা পোশাকের শিল্প ফার্মের সাথে আরেকটা পোশাক ফার্মের কি আছে, পার্থক্য আছে। আছে না? দুইটা পোশাকের ফার্ম যে পোশাক উৎপাদন করে তাদের ভিতরে কি পার্থক্য আছে না? পার্থক্য আছে, মিল আছে কিন্তু পার্থক্য আছে। এই জন্য এটা গ্রুপ। কিন্তু আমরা প্রচলিত ভাষায় এদেরকে শিল্প বলি। আমরা শিল্প বলতে পারি কোনটাকে? বিদ্যুৎ শিল্প। সাজিবাজার যে বিদ্যুৎ উৎপাদন করে, আর কাপ্তাই যে বিদ্যুৎ উৎপাদন করে, তারপর সিলেটের ফেঞ্চুগঞ্জ যে বিদ্যুৎ উৎপাদন করে, ভেড়ামারা যে বিদ্যুৎ উৎপাদন করে, একই। এদের ভিতরে গুণগত কোনো পার্থক্য সৃষ্টি করা যায় না, রঙের দিক হতে কোনো পার্থক্য সৃষ্টি করা যায় না, প্যাকেজিং এর মাধ্যমে পার্থক্য সৃষ্টি করা যায় না। আপনি দয়া করে, আপনি চিটাগাঁয়ে আছেন, আমার মনে হয় কাপ্তাইয়ের বিদ্যুৎ, আর সিলেটে সাধারণত হবিগঞ্জে সাজিবাজারের বিদ্যুৎ, সিলেটে সাধারণত ফেঞ্চুগঞ্জের বিদ্যুৎটা ব্যবহার হয়। মনে করেন আপনি চিটাগাঁয়ে আছেন আর সিলেটে আছে, সিলেটে ফেঞ্চুগঞ্জের বিদ্যুৎ, চিটাগাঁয়ে কাপ্তাইয়ের বিদ্যুৎ। আপনি গবেষণা করবেন এই দুইটা বিদ্যুতের ভিতরে কোনো পার্থক্য আছে কিনা। আপনি এক কাজ করেন, আপনি পরীক্ষা করে দেখবেন 440 ভোল্টেজের যে তার গেছে না, ওইটাতে একটু টাচ করবেন, টাচ করে দেখবেন ওইটা কিরকম, বুঝতে পারছেন? এরপরে সিলেটে আসবেন, এসে ফেঞ্চুগঞ্জের যে বিদ্যুৎটা 440 তে গেছে না, সিলেটে যাওয়া লাগবে না, তার আগেই তো শেষ। হ্যাঁ সিলেট পর্যন্ত যাওয়া লাগবে না স্যার। মানে ওইখানে কি যেখানে টাচ করবেন ওইখানে কি কাজ শেষ। তাহলে এক কাজ করবেন, আপনার দুইজন বন্ধু কি করবেন, একজন সিলেট একজন কি চিটাগাং, দুইজন আপনারা কি করবেন, ভিডিও শেয়ারিং করবেন, এরপর দুইজন একসাথে টাচ করে দেখেন, একই টেস্ট। কে আগে মরে এটা হচ্ছে দেখেন, থার্ড পার্টি লাগবে, কে আগে মরে দেখতে হবে না। শুনেন স্যার, একই টেস্ট, রেজাল্ট ফলাফল কি স্যার একই।
বুঝছেন? দেখেন, আবার টেস্ট করা শুরু করবেন না। কথা কি বুঝতে পারছেন? এই ধরনের পণ্যকে আমরা জি স্যার। পার্থক্য সৃষ্টি করার কোনো ক্ষমতা নাই। সমজাতীয় পণ্য বলেছে। এদেরকে সমজাতীয় পণ্য বলে। আর এই পণ্য উৎপাদনকারী ফার্মের সমষ্টি হচ্ছে কি শিল্প। তাহলে অর্থনীতিতে কিন্তু শিল্পের উদাহরণটা কম, গ্রুপের উদাহরণটা কি বেশি। যেমন কেয়া সাবান, ডেটল সাবান, কসমেটিক্স, ইন্টারন্যাশনাল লাক্স, ডাব, এই যে সাবানগুলো, এগুলো সমজাতীয় পণ্য না, একটার সাথে আরেকটার কি রয়েছে, পার্থক্য রয়েছে। এই জন্য এই সমস্ত ফার্মের সমষ্টিকে আমরা বলে ফেলি সাবান শিল্প, আমরা বলে ফেলি, কিন্তু অর্থনীতির ভাষায় কিন্তু এটা সাবান শিল্প না, এটা গ্রুপ। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। জি স্যার স্যার বলেন। প্রুফ হবে, স্যার প্রুফ হবে। আমি স্যার, বলি ওনার ওই এর প্রশ্নের উত্তর দিই, তোমারটা পড়ে নিচ্ছি। হ্যাঁ, এটা গ্রুপ হবে। গ্রুপ হতে শিল্প হতে হলে কি হতে হবে, সমজাতীয় পণ্য। সমজাতীয় পণ্য মানে কি, দুটা পণ্যের ভিতরে কোনো পার্থক্য সৃষ্টি করার সুযোগ নাই। এখন আসেন তো, স্যার সেটা বলিনি স্যার, এটা কি গ্রুপ না গ্রুপ এটা বুঝতে পারছি না, এই জন্য বললাম। গ্রুপ না গ্রুপস, গ্রুপস না গ্রুপ। ওকে, জি জি স্যার। হ্যাঁ, মুকসেদুল প্রশ্ন করো। স্যার কোকা কোলা 7 আপ এদেরকে স্যার কি বিকল্প পণ্য বলা যাবে না? হ্যাঁ, কোকা কোলা 7 আপ বিকল্প পণ্য, এই জন্য কি এদেরকে আমরা সমজাতীয় পণ্য, তোমার বিকল্প পণ্য, এবং এদেরকে আমরা পৃথকীকৃত পণ্য বলি। ঠিক আছে। আর যখন একেবারে পার্থক্য সৃষ্টি করা যায় না, কোকা কোলা 7 আপ ভিতরে আপনি পার্থক্য সৃষ্টি করতে পারছেন, যখন পার্থক্য সৃষ্টি করা যায় না তখন এটা সমজাতীয় পণ্য। আচ্ছা, কোকা কোলার 7 আপ ভিতরে পার্থক্য সৃষ্টি করছেন কিভাবে? একটা হচ্ছে কোকা কোলার কালার 7 আপের কালারের ভিতরে পার্থক্য আছে। 2, কোকা কোলার স্বাদ 7 আপের স্বাদের ভিতরে পার্থক্য আছে। 3, ব্র্যান্ড নেম, এটা কোকা কোলা ব্র্যান্ড নেম, ওইটা 7 আপ ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেমের ভিতরে পার্থক্য আছে। ব্র্যান্ড নেম পার্থক্য সৃষ্টি করা যায়, কালারের কথা বলেছি। এই জন্য এরা সমজাতীয় পণ্য নয়। সমজাতীয় পণ্যকে, যেমন আমার বাসার যে ফ্যানটা চলছে, আমি যদি তোমাকে বলি এটা ফেঞ্চুগঞ্জের বিদ্যুৎ না শাহজিবাজারের বিদ্যুৎ না কাপ্তাই বিদ্যুৎ, তুমি বলতে পারবে? পারবে না। কিন্তু বোতলে যখন স্প্রাইট থাকবে তুমি বলতে পারবে এটা স্প্রাইট। বুঝতে পারছো? চট্টগ্রামে যে ওয়াসা আছে, এটা কি শিল্প বলবো কি গ্রুপ বলবো? কোনটা? ওয়াসা লাইন বলে না, ওয়াসাটা অফিস আছে না ও তো চট্টগ্রামে, একটা প্রতিষ্ঠান, তো এটা কি শিল্প কি গ্রুপ? একটা প্রতিষ্ঠান নিয়ে এটা একটা, এটাকে আমরা শিল্প বলবো। এখানে একটাই প্রতিষ্ঠান। হ্যাঁ, যদি মনে করো আরো 5-6টা প্রতিষ্ঠান থাকতো, সবাই পানি সাপ্লাই দেয়, এই পানির ভিতরে কোনো পার্থক্য নাই, তখন এটাকে আমরা শিল্প বলতে পারবো, মানে ওয়াসা টাইপের পানিকে। কিন্তু মাম একটা পানি সাপ্লাই দেয় না, মাম, ঠিক আছে, স্পন্দন, আরো আছে না বিভিন্ন কোম্পানি, হ্যাঁ, এগুলা কিন্তু শিল্প না, এগুলো হচ্ছে কি গ্রুপ। একটার ভিতরে কি আছে, ব্র্যান্ড নেমের ভিতরে পার্থক্য আছে না, তারপর প্যাকেজিং এর ভিতরে পার্থক্য আছে না, বোতলের ভিতরে পার্থক্য আছে না, ফ্রেশ, এগুলো হচ্ছে কি গ্রুপ। যদিও আমরা এদেরকে পানীয় শিল্প বলি, কিন্তু এটা আসলে কি গ্রুপ। ওকে স্যার, আর কথা না, আপনারা কি বুঝছেন? আর প্রশ্নগুলো শেষ করতে পারবো না। জি, একটু শিল্প আর কারখানা কি এক? শিল্প আর কলকারখানা না স্যার, কলকারখানা মানে কি, ফার্ম, ফ্যাক্টরি, এগুলো হচ্ছে কলকারখানা। কারখানা, ফ্যাক্টরি মানে কারখানা, ঠিক আছে, বাংলা শব্দ ফার্ম। আর এই একটি সমজাতীয় পণ্য উৎপাদনকারী ফার্মের সমষ্টি হচ্ছে কি শিল্প। যেমন কাগজ যারা উৎপাদন করে, এই সমস্ত বিভিন্ন ফার্মের সমষ্টি হচ্ছে কি কাগজ শিল্প। আর পণ্য যদি সমজাতীয় না হয় তাহলে এটাকে আমরা গ্রুপ বলি। জি, আচ্ছা, এটা স্ক্রিনশট নেন স্যার। এটা স্যার ওয়াসা বিদ্যুৎ স্যার এগুলো তো স্যার একচেটিয়া, তাহলে স্যার এগুলো তো দরকার সাগরের মাধ্যমে স্যার পৌঁছাইতে পারি না স্যার। এখানে আসেন, তোমার ওয়াসা আর কি
এটা বিদ্যুৎ আলাদা স্যার। প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ, ওকে। আমি দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দাম নির্ধারিত হয়, সেটা কোন বাজারের বৈশিষ্ট্য বলেছি? পূর্ণ প্রতিযোগিতা। প্রতিযোগিতামূলক বাজার। তার ওগুলা পূর্ণ প্রতিযোগিতা না। ক্লিয়ার? ওগুলা পূর্ণ প্রতিযোগিতা না, জি ওগুলো স্যার, অন্য বুঝতে বাজার পারছি। হবে। বুঝতে পারছেন? জি, আমি তো বলেছি কি, জি স্যার, বুঝতে পারছি। ও আচ্ছা, আবার আসেন। হ্যাঁ, বাজারে আসেন। এই যে দর কষাকষি বলছে, দর কষাকষির ভিতরে মনে করেন, হ্যাঁ, আপনার যে বিদ্যুতের ক্ষেত্রে দর কষাকষি, হ্যাঁ, এখানে দর কষাকষি আছে। সে দর কষাকষিটা কি? সেক্ষেত্রে আমি যে ক্রেতা, আমার দর কষাকষির ক্ষমতা শূন্য। একচেটে ক্ষমতা কার? বিক্রেতা। সেক্ষেত্রে এই বাজারকে বলে একচেটিয়া বাজার। বুঝতে পারছো? যখন ক্রেতার কোনো পাওয়ার থাকবে না, একমাত্র পাওয়ারটা কার থাকবে? বিক্রেতার। তখন এটা একচেটিয়া হয়ে যায়। বুঝতে পারছেন? জি। আর যখন ক্রেতা বিক্রেতা দুইজনেরই কি আছে? ক্ষমতা আছে, বা এবং এত বেশি প্রতিযোগিতা আছে, কেউ প্রভাব সৃষ্টি করতে পারে না, তখন পূর্ণ প্রতিযোগিতা হয়। আস্তে আস্তে বলবো। এখন আসেন, ফ্যাক্টর মার্কেটের সাথে কি আছে? মিল আছে। ফ্যাক্টর মার্কেটের সাথে মিল আছে MR equal to 60, MC equal to 40. MR equal to 60, এটার অর্থ কি? ফ্যাক্টর মার্কেটের সাথে মিল আছে কি? অতিরিক্ত একক বাজার মানে চাহিদা নির্ভর নিয়োগের করে ফলে মোট আয়ের যে পরিবর্তন হয়েছে। কিছু হয় নাই। জি, বলেন, আরেকজন বলেন। স্যার, উৎপাদন- উৎপাদনের এক একক বৃদ্ধির ফলে হ্যাঁ, এই তো হয়েছে। মোট আয়ের যে এই তো পরিবর্তন হয়। হয়েছে, যে আর লাগবে না। এই যে মুক্তিদুল, এই যে চাহিদার যোগান বইলা, এই যে এত কঠিন করে বলে ফেললেন, কিন্তু কিছুই হয় নাই। আমরা অপ্রয়োজনে আমরা কি করি? আমরা জটিলতা সৃষ্টি করি। এবং দেখেন, মরিয়মের আনসারটা কারেক্ট, এর কারণ আমি অনেকবার বলেছি। মরিয়ম ওই প্রথম 6টা লেকচার ঢাল, গড় অপেক্ষক, প্রান্তীয় অপেক্ষক ভালো করে রেখেছে। এই জন্য এই সমস্ত বিষয়ে তার আনসার গুলো কারেক্ট হয়। আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম, দয়া করে আপনারা দেখেন, কিন্তু আপনারা এত ব্যস্ত মানুষ যে আপনাদের দেখার সুযোগ হয় না। MR equal to 60, আমি তো একটা সূত্র দিয়েছিলাম ওখানে, আমার এখানে আর ব্যাখ্যা করব না। জি স্যার, সূত্রটা প্রস্তুত স্যার। এটা উৎপাদন, কারণ আয়টা কার উপর নির্ভরশীল? উৎপাদনের উপর। বিক্রয়ের উপর নির্ভরশীল। উৎপাদন বা বিক্রয় এক একক বৃদ্ধি পেলে মোট আয় 60 টাকা বাড়ে। উৎপাদন বা বিক্রয় এক একক বৃদ্ধি পেলে, দেখেন ফ্যাক্টর মার্কেটে ছিল MRP, সেখানে বলেছিলাম উপকরণের নিয়োগ এক একক বৃদ্ধি পেলে, উপকরণের নিয়োগ এক একক বৃদ্ধি পেলে। আর এখানে বলছি উৎপাদন এক একক বৃদ্ধি পেলে মোট আয় যে পরিমাণ বৃদ্ধি পায় সেটা হচ্ছে প্রান্তিক আয়, মোট আয় বাড়ে 60 টাকা। আর যখন আমি MR লিখবো, আপনারা কি বুঝবেন? টিআর এর বৃদ্ধি। প্লিজ, MRটা কিন্তু মোট আয় না। MR শব্দের অর্থ হচ্ছে মোট আয়ের বৃদ্ধি। হ্যাঁ, যদি মাইনাস হতো তাহলে বৃদ্ধিটা হ্রাস হয়ে যাবে, মোট আয় হ্রাস পাওয়া। জি স্যার। আর এমসিটার অর্থ কি? টিসির বৃদ্ধি। কার বৃদ্ধি? টিসি, টোটাল কস্ট, মোট খরচের বৃদ্ধি। আর সেটা কার সাথে রিলেটেড? উৎপাদন এক একক বৃদ্ধি পেলে। আপনারা লক্ষ্য করেন, উৎপাদন এক একক বৃদ্ধি পেলে এখানে মোট আয় বাড়ে 60 টাকা আর খরচ বাড়ে 40 টাকা। আমি প্রোডাকশন 1 ইউনিট বৃদ্ধি করলাম, খরচ কত টাকা বাড়ছে? 40 টাকা। আয় বাড়ছে কত? 60 টাকা। অর্থাৎ এখানে MR গ্রেটার দেন কি? MC। এখানে MR গ্রেটার দেন কি? MC।
তো এমআর গ্রেটার দেন এমসি হলে ফার্মের মুনাফা বাড়বে না কমবে? বাড়বে স্যার। বাড়বে স্যার। খরচ বাড়ে 40 টাকা, আয় বাড়ে 60 টাকা, মুনাফা বাড়বে 20 টাকা। মুনাফা বাড়বে। মুনাফা বাড়লে উৎপাদন বাড়বে না কমবে? বাড়বে স্যার, উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়বে। আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমার যতক্ষণ পর্যন্ত মুনাফা বাড়বে আমি প্রোডাকশন কি করব? বাড়াবো। আপনারা লক্ষ্য করেন যে আমার, আপনারা এগুলো বুঝবেন, এমআর এমসি এগুলো হচ্ছে একটা সিগন্যাল। এগুলো হচ্ছে কি একটা সিগন্যাল। সেই সিগন্যালটা কি? আপনি এমআর 60 আপনি বুঝে ফেলেছেন মোটায় 60 টাকা বেড়েছে। এমসি 40 আপনি বুঝে ফেলেছেন মোট খরচ 40 টাকা বৃদ্ধি পেয়েছে যদি উৎপাদনে 1 একক বাড়ান। খরচ 40 টাকা বেড়েছে, আয় বেড়েছে 60 টাকা, মুনাফা বাড়বে 20 টাকা। মুনাফা বাড়লে উৎপাদন বাড়বে। সো এমআর গ্রেটার দেন এমসি হলে ফার্ম ভারসাম্য অবস্থায় উপনীত হবে না। ভারসাম্য অবস্থায় উপনীত হবে না। ক্লিয়ার স্যার? ভারসাম্য অবস্থায় উপনীত হবে না কেন? ভারসাম্য হচ্ছে এমন একটা অবস্থা যে অবস্থায় চলকগুলোর মান বাড়তেও চায় না, কমতেও চায় না, স্থির থাকে। এখানে মান বাড়ছে। এখন আসেন স্যার, এমআর ইকুয়াল টু মনে করেন 50 আর এমসি ইকুয়াল টু মনে করেন 70, মানে এমআর এর চেয়ে কে বড়? স্যার MC এমসি বড় স্যার। এখন ফার্মের মুনাফা বাড়বে না কমবে? পাই। কমবে স্যার, কমবে স্যার। এই এমআর ইকুয়াল টু 50 সিগন্যাল কি দেয় জানেন? ফার্মের আয় বেড়েছে কত টাকা? 50 টাকা। আর এমসি 70 মানে কি খরচ বেড়েছে কত? 70 টাকা। 70 টাকা। আপনার তো এমআর এর অর্থ বুঝতে হবে, এমসি এর অর্থ বুঝতে হবে। আপনি যদি বলেন এমসি মানে এমসি কলেজ, তাহলে তো 12টা বাজাইছেন। আর স্যার। এমআর যদি বলেন মিস্টার, তাহলে তো আরো 12টা বাজাইছেন। আপনি একটা বাড়িতে আপনি ঢুকলেন, ঢোকার পর আপনি দেখলেন ঠিক বাড়ির দরজার কাছে এইভাবে একটা বক্সের ভিতরে একটা সুইচের মতো জিনিস আছে। এটা দেখে আপনি কি বুঝবেন বলেন তো? কলিং বেল। কলিং বেল। আচ্ছা, ব্যাস কলিং বেল বুঝলেন। আচ্ছা, এরপর এই কলিং বেলের অর্থ কি এটা যদি আপনি না জানেন তাহলে কি করবেন? মনে করেন আপনি জানেন এটা কলিং বেল, কিন্তু এটার অর্থ আপনি কি জানেন না, তাহলে কি করবেন? আপনি না বুঝেন নাই? জি স্যার, বুঝছি স্যার। স্যার বুঝছি স্যার। বুঝছেন? জি স্যার। এটা মনে করেন আপনি জানেন এটাকে কলিং বেল বলে, এটা অর্থ আপনি জানেন না। বাড়িতে কি করলেন? এরপর এটা ধাক্কানো কি করলেন? শক্তি বাড়ালেন। যিনি দরজা খুললেন অত্যন্ত বিরক্ত হলেন, বলুন দেখছো না কলিং বেল আছে? হ্যাঁ দেখছি কলিং বেল। তা ধাক্কাচ্ছ কেন? আপনাকে ডাকার জন্য। আমি বলছি দেখছো না কলিং বেল আছে? সেটা তো দেখলাম ওটা কলিং বেল। ধাক্কাচ্ছ কেন? ওমা না ধাক্কালে আপনি উঠবেন কিভাবে? এই যে কথোপকথন চলতেছে এর কারণটা কি? যে কলিং বেল মানে কি, এটা প্রেস করলে যে আপনার ওখানে শব্দ হবে, আপনি যে উঠবেন এই জিনিসটাই আমি জানি না, এই জন্য আমি দরজা ধাক্কাচ্ছি। আমাদের অনেকেই
MR 50 MC 70, MR 50 MC 70, MR এর চেয়ে MC বড়, MR এর চেয়ে MC বড়, ভারসাম্য হবে না, ভারসাম্য হবে না, মুখস্থ করছে। তাহলে তুমি কি মুখস্থ করলা, কি বুঝলা? বইতে লেখা আছে, বইতে লেখা আছে। এই জন্য তার জন্য মাইক্রো ইকোনমিক্স কঠিন। যখন সে বুঝবে MR 50, সাথে সাথে মাথায় সিগন্যাল চলে আসবে, উৎপাদন 1 ইউনিট যদি বৃদ্ধি করে ফার্মের আয় 50 টাকা বাড়ে। MC 70, ফার্মের খরচ 70 টাকা বাড়ে। আয় বাড়ার চেয়ে খরচ বাড়া বেশি, তাহলে ফার্মের মুনাফাটা কি হয়ে যাবে? কমে যাবে। মুনাফা কমে গেলে উৎপাদন কি করবে? কমাবে। তাহলে ফার্ম যখন এই ব্যয় বৃদ্ধির চেয়ে আয় বৃদ্ধি বেশি হবে, মানে এমসির চেয়ে এমআর বেশি হবে, মানে এমসি বললেই ব্যয় বৃদ্ধি বুঝবেন, এমআর বললে আয় বৃদ্ধি বুঝবেন। মুনাফা বাড়বে, উৎপাদন বাড়বে। আর আয় বৃদ্ধির চেয়ে ব্যয় বৃদ্ধি বেশি হলে মুনাফা কমবে, উৎপাদন করবে। এই ঘাত প্রতিঘাতের মাধ্যমে যখন এমআর ইকুয়াল টু এমসি হবে, মানে আয় বৃদ্ধি আর ব্যয় বৃদ্ধির সমান হবে, তখন আর মুনাফা বাড়বে না। তখন মুনাফা বাড়বে না, মুনাফাটা কি হবে? সর্বোচ্চ হবে, এবং উৎপাদনে কি হবে? ভারসাম্য উৎপাদন পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ভারসাম্য উৎপাদন কিউ পাওয়া যাবে। অর্থনীতিতে ভারসাম্য অর্জিত হবে এমআর ইকুয়াল টু এমসি হলে। কারণ আপনি ছোটবেলার থেকে লম্বা হচ্ছেন, লম্বা হচ্ছেন, লম্বা হচ্ছেন, লম্বা হচ্ছেন। মনে করেন 18 বছর পর্যন্ত মানুষ লম্বা হয়, তাহলে আপনার সর্বোচ্চ লম্বাটা নির্ধারিত হবে 18 বছর কমপ্লিট হওয়ার পর, কারণ এরপরে আপনার লম্বা হবেন না। ঠিক একইভাবে যখন ফার্মের আয় বৃদ্ধি আর ব্যয় বৃদ্ধি, উৎপাদন 1 একক বৃদ্ধি পেলে এমআর মানে আয় বৃদ্ধি, এমসি মানে ব্যয় বৃদ্ধি পরস্পর সমান হবে, মুনাফা আর বাড়বে না। আর যখন মুনাফা আর বাড়ানোর সুযোগ নাই, তখন মুনাফা সর্বোচ্চ হবে। খেতে খেতে যখন আর খাওয়ার ইচ্ছা নাই, সুযোগ নাই, তৃপ্তি কি হয়ে গেছে? সর্বোচ্চ হয়ে গেছে। স্যাররা বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। তাহলে যে কোনো বাজারে ভারসাম্যের শর্ত এমআর ইকুয়াল টু এমসি। স্যার যদি বুঝে নেন, তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য, একচেটিয়া বাজারের ভারসাম্য, আপনারা সবগুলো পারবেন। আপনারা পূর্ণ প্রতিযোগিতা পড়লে একচেটিয়া পড়া হয়ে যাবে, শুধু চিত্রটা ভিন্ন। আমার বইতে তো আমি আমার মতো লিখেছি, এরপরও আপনাদের যে মাইক্রো ইকোনমিক্স যে বইগুলো আছে সেগুলোতে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তা আমি দিচ্ছি আমার মতো, হ্যাঁ, যার ফলে অন্যের সাথে শব্দ ভাষা মিল নাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকের বেসিক জিনিস ঠিক থাকবে। বেসিক উল্টানোর ক্ষমতা কারো নাই, আমারও নাই, অন্য যারা বই লিখেছেন ওনাদেরও নাই। ওনারা ভারসাম্যের শর্ত এমআর ইকুয়াল টু এমসি লিখতে বাধ্য, এবং এটা ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত। আমি আর 2 মিনিট কথা বলবো, আপনারা স্ক্রিনশট নেন, আমি 1 গ্লাস পানি খাই।
স্যার এটি ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত, এটি ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত, অর্থাৎ ভারসাম্যের জন্য এই শর্ত প্রয়োজন, এটা না হলে ভারসাম্য হবে না। প্রয়োজনীয় শর্ত মানে কি? এটা দরকার, এটা প্রয়োজন, তা না হলে এটা ভারসাম্য হবে না। যেমন আপনি ঢাকা কলেজ বা চিটাং কলেজ বা সাদাত কলেজ, বিএল কলেজ, এগুলো হচ্ছে জেলা পর্যায়ে নামকরা কলেজ। এই কলেজের ইন্টারমিডিয়েটে ভর্তি হতে হলে আপনাকে এসএসসি পাস করতেই হবে, বা বাংলাদেশের যে কোনো কলেজে ভর্তি হলে এসএসসি পাস করতে হবে। তো এসএসসি পাসটা হলো প্রয়োজনীয় শর্ত, পাস না করলে কোনো কলেজে ভর্তি হতে পারবেন না। কিন্তু এই ঢাকা কলেজে বা চিটাং কলেজে শুধু এসএসসি পাস করলে কি ভর্তি হওয়া যাবে? নো, আরেকটা শর্তের প্রয়োজন, এ প্লাস পাওয়া। ওইটা হচ্ছে পর্যাপ্ত শর্ত, অর্থাৎ প্রয়োজনীয় শর্ত পূরণ হওয়ার পর আরেকটা শর্ত পূরণ হওয়ার প্রয়োজন ভারসাম্য নিশ্চিত করার জন্য, সেটাকে সেকেন্ড অর্ডার কন্ডিশন বা পর্যাপ্ত শর্ত বলে। তো এমআরকিউ টু এমসি হওয়াটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। ফার্মের সেটা পূর্ণ প্রতিযোগিতা হোক, একচেটিয়া বাজার হোক, অলিগোপালি বাজার হোক, প্রয়োজনীয় শর্ত। আর পর্যাপ্ত শর্তটা হচ্ছে ভারসাম্য বিন্দুতে এমআর রেখার ঢালের চেয়ে এমসি রেখার ঢাল বেশি হতে হবে। এমআর রেখার ঢালের চেয়ে মানে ডিএমআর বাই ডিকিউ, এটা হচ্ছে এমআর রেখার ঢাল। এটা এমআর রেখার ঢাল কেন বললাম? যখন আমরা রেখা অঙ্কন করি, আমরা ভূমিঅক্ষে উৎপাদন ধরি, লম্বক্ষে এমআর ধরি, লম্বক্ষে এমসি ধরি। ঢাল মানে কি? ডি লম্বকের চলক বাই ডি ভূমিঅক্ষের চলক। ডি লম্বকের এমআর ভূমিঅক্ষের কিউ, এমআর রেখার ঢাল। আর এমসি রেখার ঢাল হচ্ছে ডি লম্বকের চলক মানে কি এমসি, ভূমিঅক্ষের চলক মানে কি কিউ। তাহলে এখানে এমআর রেখার স্লোপ হতে এমসি রেখার স্লোপ বেশি হতে হবে, এটি হচ্ছে পর্যাপ্ত শর্ত। এটি হচ্ছে পর্যাপ্ত শর্ত। শনিবারে আপনাদের সাথে ইনশাআল্লাহ কত নাম্বার ক্লাস? 27 নাম্বার ক্লাস হবে। ভালো করে ক্লাসটা দেখবেন, খুব কম সময়ের ভিতরে দেখবেন কাজ হয়ে যাবে। আর কি বলতে চাইছিলাম, হ্যাঁ বুঝলাম না, হ্যাঁ এটা ভালো করে দেখবেন। ইউটিউবের ক্লাসগুলো কি করবেন দেখবেন। আচ্ছা, আমি ইউটিউবের চাহিদা যোগানের আরেকটা ক্লাস দিয়ে শেষ করে ফেলি, এরপর আমি ইলাস্টিসিটির ক্লাসটা দেব। হ্যাঁ, ইলাস্টিসিটির ক্লাস দেয়া আছে, পুরাতন ক্লাস, একটু ওয়েট করেন, ওইটার চেয়ে নতুন ক্লাসটা আরো সুন্দর করে দেব। প্রথম দিকের ক্লাস তো, নতুন ক্লাসটা আরো সুন্দর করে কি করবো দেব। তা আজকে কি মোটামুটি কোয়ালিটিটা কি ভালো ছিল? স্যার সাউন্ডও খুব সুন্দর স্যার, ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাহলে আমার 34,000 টাকা খরচ করা সার্থক হয়েছে নাকি? জি স্যার, জি স্যার। হ্যাঁ জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, আপনারা যদি হন, খুশি হন, সেইটাই। আপনারা ভালো থাকেন, ঠিক আছে। আমি ক্লাসটা করবেন, ক্লাসটা মিস দেবেন না, ঠিক আছে। আপনার পরীক্ষা নম্বরে, কিন্তু আপনি ক্লাসটা মিস দেবেন না। হ্যাঁ, আপনি ক্লাস করে যান, হ্যাঁ, আর বেসিক জিনিস ঠিক রাখেন, ইনশাল্লাহ আপনাদের রেজাল্টটা ভালো হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আদাব স্যার। জি আদাব স্যার।